7 জুলাই সোমবার বাংলা টেলিভিশনে অবস্থান কর্মসূচি ও সড়ক মামলা, যা ছড়িয়ে পড়ে দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয় ও শহরে। 15 জুলাই আন্দোলন চলাকালে পুলিশি হামলার মুখে প্রচন্ড দুঃসাহসিক বুক পেতে নামে সমন্বয়ক খান তারেক মোহাম্মদ রাফি, যা আন্দোলনকারীদের সঞ্চার করে এক অনিয়ন্ত্রিত সাহস। সাংবাদিক আমাদেরকে অ্যাটাক করতেছে, পিছনটা একটু থেকে অ্যাটাক করতেছে, আমরা মাঝখানে ধরে গেছি এবং মানুষজন খুবই কম। তো ওই সময় সবাই দৌড়াচ্ছে, দৌড়ায় পালাচ্ছে, যে যেদিকে পারতেছে সবাই যাচ্ছে। তো আমিও দৌড়াচ্ছি, এখন আমি সবাইকে ডাকতেছি ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, দৌড়ে না, দৌড়ে না। তো আমি যখন আস্তে আস্তে দৌড়াচ্ছি, আমার কানে বাজতেছে যে আমি এই বাক্যগুলোকে আমি আশা দিচ্ছিলাম দুদিন আগে যে এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো না, কাজে দেয় না, ওই জন্য নিজেকে জ্বালায়। তো আমি তো এই কথাটা রাখতেছি, আমি তো কথা রাখতে পারছি, নিজের প্রতি নিজে খুব গিল্টি ফিল ছিল। তারপর ভাবলাম যে আজকে যা হওয়ার হবে আজকে আমি যদি একা হতে আমি দাঁড়াই। তারপর হচ্ছে আল্লাহ নাম নিয়ে দাঁড়ায় গেলাম। প্রথম কথা ছিল যে এটা পরিবর্তন সেটা ব্যাক করানো হবে, বাতিলের পরিবর্তন। আমরা আশঙ্কা করছি যে হাইকোর্টের দোহাই দিয়ে যেহেতু ওনারা ব্যাক করানো হচ্ছে, আবার আমাকে ব্যাক করানো হচ্ছে, সেই সঙ্গে আমরা এই পরিবর্তনকে ব্যাক করানো না করে সংস্কারে দাঁড়িয়ে এই যৌক্তিক আন্দোলন শুরু হয় আওয়ামী সরকারের প্রাপ্ত ব্যক্তিদের দুষ্কর্মমূলক ও তুচ্ছতাচ্ছিন্ন করা পরিস্থিতিকে আরো তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য। আমাদের তৈরিকে রাজাকার স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে আন্দোলনকারীদের কাছে। 15 জুলাই শাহবাগে ছাত্রদের আন্দোলন স্তব্ধ করে দিতে প্রস্তুত স্বৈরাচারের জনবাহিনী। অধিকার আদায়ের সংকল্পে একতা অর্থ সহস্রাধিক সাধারণ ছাত্রের স্লোগানে মুখরিত ঢালিয়ে রাখা। পুলিশের ব্যাংকের ভেঙে শাহবাগে মূল অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। নারী শিক্ষার্থীদের উপর হেলমেট বাহিনীর ন্যাক্কারজনক আক্রমণ মাত্রার ছায় সকল নির্লজ্জতা। স্তব্ধ হয়ে যায় প্রদেশ। নারীর প্রতি উত্তম সহিংসতা, মানবের উপর এই জোর আমার ভাইদের হাতে আসছে সেই মানে জায়গাটাও একদম নড়বড়ে হয়ে যায়। তারা আসলে ওই সময় মানে খুবই বিভ্রান্ত ছিল যে আসলে তারা কি করবে। এই কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেকে মোতায়েন করা হয় জনসভায়। সূর্য দেশের বিভিন্ন স্থানে ছাত্র যুবক সশস্ত্র হামলায় হতাহত হয় অসংখ্য পুলিশের বুকে ঝাঁঝে ধরে প্রথম সুরক্ষা গ্রহণ করে চট্টগ্রামের ওয়াসি ফারুক সন্তোষসহ সারা দেশে ছড়িয়ে শহীদ হয়। দারুণের মতো এই শাহাদাতের বেদনা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে। যারা প্রথম যারা শহীদ হয়েছে, যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, আমাদের হচ্ছে ছিলাম যখন আমি যাই এরপর যখন তখন আমাদের আমরা তো পরিমার্শনা করতেছি পারবো না। আমি সেদিন যে মানুষ মানতেছে এই যে মানুষ কিছু নিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও বন্ধ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে বিরোধী করে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে এই আন্দোলনে কোথায় আশ্রয় নেবে তারা। বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক ও শিক্ষিকারা। বিশেষ করে আমাদের যারা কিন্তু কলেজ কথা বলে কি করবো, যেহেতু ছাত্র
একটা সমস্যা তো তখন আমাদের কিছু করে নিয়েছিল বিভিন্ন করে বলছে আমরা আমাদের বাসা থাকতে শীতল জুড়ে ভাবি সাগর সারা দেশে গ্রামীণ জানাজা ও কাফন মিছিলে হামলা করে পুলিশ প্রচন্ড দমন নিপীড়নের ভালোভাবে হাত ছেড়ে দেয় ক্যাম্পাস বন্ধ হওয়ার আন্দোলন স্থির করে শুধু এই অধিকার আর ফিরে পাওয়া হবে না এমন অসম্পূর্ণ হলেও যখন একে একে নেমে যায় সব আশা ঠিক তখন আলো অসহায় হয়ে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনি কোনো পরিস্থিতি একটা দাঁড়িয়ে গেছে তারা হচ্ছে এখন সচেতনতার সাথে আমরা চালিয়ে নিয়ে গেছি এবং সারা দেশে টোটাল পঞ্চমী সমস্ত রাস্তায় নেমেছে। এই পরিস্থিতিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক প্রকার বন্ধে দেওয়া হলো তখন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এসেছে আন্দোলন আসলে আন্দোলন করেছে বুয়েটের ওই আন্দোলনে তো ওই আমাদের সাথে আন্দোলন করে 19 তারিখে তো আমরা হাসপাতালে প্রতি দেখলাম দেখে যে ওই হচ্ছে একটা বইয়ের উপর সমান আছে তারা মৃত্যু দেহটা হয়ে আছে শহীদ হয়েছে সেটা আপনার বলে যখন ব্র্যান্ড ইউনিভার্সিটির অফিসিয়ালি শুরু করেন যখন খুব ভাবে অফারেন্স ছিল তো আমাদের নর্থ ইউনিভার্সিটি আইবিএ ইউনিভার্সিটি সবাই মিলে দুপুরবেলা থেকে শুরু হয় আমাদের মেন কার্যক্রমগুলো বসুন্ধরা নিচে থেকে শুরু করে পুরো জায়গাটা আমরা যে প্ল্যান করে রাস্তাটা ব্লক করবো আমাদের আন্দোলনের জন্য পাঠানো যায় ছাত্রছাত্রী তাদের বাবা মা ও স্বজনেরা নেমে আসে রাজপথে এ আন্দোলন রূপ নেয় গণবিক্ষোভে মুহুর্মুহু গোলাগুলির শব্দে এক ভয়ঙ্কর অস্থিরতার দিন কাটে দেশবাসীর ঘুম ভাঙে টিয়াসে বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দে দেশ যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র পুলিশ বিজিবি র্যাবের নির্বিচার গুলিতে প্রাণ হারান শত শত নিরপরাধ মানুষ রেহাই পায়নি পথচারী থেকে শুরু করে শ্রমিক দোকানদার এমনকি নিজ ঘরে থাকা 5 বছরের অবুঝ শিশু আন্দোলনকারীদের মাঝে পান বিতরণ করতে গিয়ে আওয়ামী ঘাতকের বুলেটে শহীদ হন মেয়ের মৃত্যু শহীদ হয়েছে শহীদ হওয়ার পর লাশ চাইছিলেন কিন্তু সেই লাশটা মধ্যে দেয় না দিয়ে তারা বলেছে তাকে নিয়েছে তাদের মাথায় দিয়ে নিয়ে গেছে যাতে লাশটা চেয়ার না যাবে এভাবে তৈরি করেছে কিন্তু দেখে আসলে যে করতে পারেনি এরপরে পুলিশের সামনে যাওয়ার পর তারা ধরা পড়তে পারে এগুলি আমার পিছিয়ে লেগে পুলিশের মধ্যে বের হয়ে যায় তখন যখন আমার ঠিক সাথে তৈরি তখন জেনে যায় এগুলো সবার সামনে বের হয়ে গেছে এক পক্ষে শুধু লাঠিয়ালি আপনার দিকে সব ভারী অস্ত্র কিন্তু আধুনিক মেডিকেলের সেদিনের অবস্থা আসলে মনে হচ্ছিল গাছের উপত্যকায় আছি সেখানে একের পর এক গুলিবিদ্ধ শরীর আসতেছিল কারো মাথায় গুলি কারো বুকে গুলি মধ্যরাতে সারা দেশে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয় এই সময় দেশের ছাত্র জনতা অভিভাবকদের মধ্যে সকল উৎকণ্ঠা উদ্বেগ ছাপিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় জন্ম নেয় 19 জুলাই তৎকালীন সরকার তার নিজের জনগণের উপর হেলিকপ্টার ব্যবহার করে টিয়ারশে সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়তে থাকে দেশের বিভিন্ন স্থানে র্যাব পুলিশের স্নাইপারের গুলিতে হতাহত হয় অগণন সাধারণ ছাত্র জনতা যেন ঘরে ঘরে মৃত্যু দূত হয়ে আসে ফ্যাসিস্ট হাসিনা রেজিম একটা ছেলে উপরে পড়ে গেছে তা আমি ভাবলাম ও মনে হোঁচট খেয়ে পড়ে গেছে খুব সম্ভবত তা ভাবলাম যে ছেলেটা পড়ে গেছে আর এখানে গোলাগুলি হচ্ছে তো আমি ওকে একটু হেল্প করি আমি ওকে উঠে নিয়ে আসি যখন ও উপরে ছিল যখন আমি ওর বডিটাকে উঠালাম এত পরিমাণে রক্ত এখানে বের হচ্ছিল রাস্তা প্রায় কোরবানিতে আমরা গরু জবাই দিলে যেরকম রক্ত প্রবাহ থাকে সেরকম রক্ত ফিটকিরে ছুটতেছিল রক্ত এই পাশে গুলিটা লেগে এই দিকে বেড়ে যায় এতবার ছিদ্র হয়ে যায় তো স্বাভাবিকভাবে আসলে আমি আমার আসলে এত রক্ত জীবন দেখিনি মানুষের রক্ত উত্তাল এই জনতার দ্রোহের আগুনকে স্থগিত করতে না পেরে অবশেষে 19 জুলাই শুক্রবার গভীর রাতে জারি করা হয় কারফিউ
ঘোষণা করা হয় দেখা মাত্র গুলি করার। কি নির্মম আর অমানুষ হলে এমন নির্দেশনা দিতে পারে কোন রাজনৈতিক দল? এরা কি মানুষের রাজনীতি করে? এদিকে আমরা কথা বলছিলাম বিভিন্ন স্টেকের সাথে যে কার্ফিউ করার দুঃসাহসতা চালিয়ে আছে, তাদেরকে সাথে কথাবার্তা বলা শুরু করলাম শিক্ষকদের মাধ্যমে অন্যান্য পলিটিক্যাল স্টেটগুলো যারা মাঠে রাজনীতিতে আন্দোলন হচ্ছে সময় নিতে হবে বিভিন্নভাবে হচ্ছে পরে বিষয়গুলো করতেছে। তো পরে দেখা গেল যে আমরা সিদ্ধান্ত নিলাম যে আন্দোলন হবে, কারফিউ ভেঙে আন্দোলন হবে। 20 জুলাই সেনা মোতায়েন অবস্থায় কারফিউ ভেঙে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরের দিন 10টায় মিছিল করি, 10টা মিছিল থেকে 10টা আমরা মিছিল করি। আমাদের 2 মিনিট স্লোগান হয়, এরপরে আমি বক্তব্য দিতে শেষ করে দেখলাম পরিবেশটা এত ভয়ানক ছিল, চারদিক থেকে মনে ছিল যে চট্টগ্রামের যত ফোর্স আছে সব আমাদের উপরে এসে এখন গুলি করে মেরে ফেলি। 2 মিনিটের ভিতরে আমরা সব এক জায়গা থেকে এবং সেখানকার পরিবেশটা আমরা 2 মিনিট যাওয়ার পরে পরের 2 মিনিট পরে পরিবেশটা এত ভয়ানক হয়, ওটার সকল ফোর্স আছে এখানে যাবো না থাকলে আমরা সবাইকে মানুষ গুলি করে মেরে দিতাম। যাকে পারছে সাধারণ মানুষ ফুল দিয়ে মেডিকেলে দিয়ে যাকে তাকে পেরেছে। আন্দোলনকে দমন করতে নাহিদ সহ 6 সমন্বয়ককে বিভিন্ন সময় ডিবি হেফাজতে নেওয়া হয়। এরপর আসে সেই ঐতিহাসিক 9 দফা দাবির পরিকল্পনা ও বাস্তবায়ন। 24 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সবচেয়ে ক্রুশিয়াল যে সময়টা ছিল, ওই সময় আমরা ফুললি আন্দোলনের সাথে কানেক্টেড ছিলাম। আপনারা জানেন 19 তারিখের পরে ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, সমন্বয়করা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ওই সময়ে পলিসি কি হবে, সেই পলিসি সকল অংশীদারদের সাথে আলাপ করে ঠিক করা, এটা আমরা প্রতিদিন আমাদের জায়গা থেকে আমরা করার চেষ্টা করেছি। এবং এই যে 9 দফা প্রণয়ন করা, 9 দফা প্রণয়ন করার পর মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দেওয়া এবং মিডিয়া হাউসে পৌঁছানোর পাশাপাশি আবার মাঠ পর্যায়ে এক্সিকিউশন করা, এই সামগ্রিক কাজ আমরা আপামর ছাত্র জনতা এবং অন্যান্য অংশীদারদের সাথে আলাপ করে আমরা বাস্তবায়ন করেছি। এই শুক্রবার বিকেলবেলা আমাকে হচ্ছে ছাত্র শিবিরের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ফরহাদ আমাকে ফোন দিলাম। ফরহাদের সাথে আমার আন্দোলন কেন্দ্র পরিচয়। ফরহাদের সাথে আমাকে ফোন দিল যে এভাবে এই পরিস্থিতি হয়তো বা এই যে ব্যাহত হয়ে যাচ্ছেন কিংবা হচ্ছে যে শহীদের রক্তের সাথে কিছু বেমানি কিংবা কিছু করতে যাচ্ছে, এখন আন্দোলন স্ট্রিক্ট করতে হবে। তখন বললাম তাহলে কি করা যায়? তখন বললেন যে এই তাহলে আমরা হচ্ছে কি স্পষ্ট দাবি দেওয়া, সেটা আমাদের আগে থেকে মাথা ছিল। দাবি দেওয়া করেছে ফরহাদের সাথে আমি আলোচনা করতেছিলাম। তখন আপনি জেনে থাকবেন নেট একদম স্লো, মানে ইভেন ফোনে মানে কথা বলা যাচ্ছে না, বারবার রেট আসছে। আমি তখন মানে বের হয়ে বিকেলবেলা 4টা বেটা আন্দোলন করতেছিলাম। এর মধ্যে ফরহাদ ফোন দিলে আমাকে। তো যখন কথাবার্তা হচ্ছে ভাই বললো তাহলে আমরা কি দাবি দেওয়া বলি, তাহলে তুমি সেটা শোনো। প্রথম দাবি হচ্ছে কি ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রবেশের ক্ষমা চাইতে হবে, রাষ্ট্রপতির পদে করতে হবে, বিতর্কিত বক্তব্য দেয় হচ্ছে উপাধ্যক্ষদেরকে পদে করতে হবে, কিংবা হচ্ছে কি পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিআইজি এদেরকে হচ্ছে বরখাস্ত করতে হবে, সদস্যদের আইনের আওতা আনতে হবে, ডিসি প্রক্টরকে হচ্ছে পদত্যাগ করতে হবে। আমাদের মঙ্গলবার রাতে যে মিটিং এ যে সিদ্ধান্তগুলো হলো, যে পয়েন্টগুলো উঠলো, যে দাবিগুলো আসলো, সেই দাবি মিলে মিশে হচ্ছে আমার 9 দফা দিই। এই হচ্ছে 9 দফা। ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উনি আমাকে ফোন দিলেন, যে কয়েকজন ব্যক্তি নাম্বার দিলেন, যে এই ব্যক্তিগুলোকে তুমি একটু হচ্ছে ফোন দিয়ে বলেছো যে 9 দফা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আসবে, আপনি একটু সেটাকে রিসিভ করেন, সেটা হচ্ছে গিয়ে বাইরে দেশে আপনার যে বিষয় সেটা প্রচার করার ব্যবস্থা করেন। আমি তাদেরকে ফোন দিলাম, যথারীতি ফোন দিয়ে তাদেরকে ইনফর্ম করলাম। একই সাথে তখন আমি জেনে থাকবো যে পরিস্থিতি খুবই হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতির, যে কার্ফিউর মধ্যে হচ্ছে কি যেখানে একজন মানুষের বের হওয়া অসম্ভব বিষয়, জীবনের ঝুঁকি নিয়ে কিংবা হচ্ছে গিয়ে সবকিছুকে মোকাবেলা করেন সে যারা হচ্ছে এটার সাথে জড়িত ছিল, হচ্ছে 9 দফা ছাত্র শিবিরের কথা বলে, তারা হচ্ছে স্ক্রিপ্ট করার যে বিষয়টা, বিভিন্ন হাউসে মিডিয়া হাউস বিষয়ে পৌঁছে দেওয়ার বিষয়টা, এই দায়িত্ব পালন করে। হাইকোর্ট 7% কোটা রায় প্রদান করে। সেই দিনে আটক করা হয় হাজার হাজার শিক্ষার্থীকে। আটককৃতদের উপর চালানো হয় নির্যাতনের যাত্রাবাড়িতে এই নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করে মাত্র 16 বছরের কিশোর। সারা দেশে ক্রমান্বয়ে বাড়ছে শহীদি লাশের মিছিল। আব্বু যখন আমাকে একই থানায় দেখতে আসে, তারা আব্বুকেও হচ্ছে হাজতে ঢুকিয়ে রাখে। আমাকে ওই মিন্টুরটা ওখানে নিয়ে যাওয়া হয়, তো সেখানে বড় করে লেখা ছিল যে ডিবি কার্যালয়। দেন সেই জায়গায় তারা আমাকে গুম অবস্থায় 3 দিন রেখে দেয়, এবং এই 3 দিন দিনে 3-4 বার করে তো হচ্ছে তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল।
সংঘর্ষ চলমান, বাড়ছে আহতের সংখ্যা। 23 জুলাই রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। যখন ইন্টারনেট ব্ল্যাকআউট শেষ হলো, আমরা ইন্টারনেটটা পেলাম, আমার কাছে মনে হয় না যে দেশের এবং দেশের বাইরে এমন কোনো মানুষ আছে যার মধ্যে চোখে পানি আসে। মানে আমরা নিউজ ফিড স্ক্রল করতে পারতেছি না, শুধু লাশ আর লাশ। এই ব্ল্যাকআউটের সময়টাই যে কত মানুষকে মারছে এটা হিসেব ছাড়া। এই পরিস্থিতিতে অধিকার আদায়ে দ্রোহের উত্তপ্ত বাতাস দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে ইসলামী ছাত্র শিবির নেয় অভূতপূর্ব উদ্যোগ, যা আন্দোলনকে দেয় এক অনন্য মাত্রা। পরবর্তীতে যে আবার সবাইকে বুস্ট আপ করে আন্দোলনের মাঠে নিয়ে আসা, এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা যেটা করেছিলাম তখন সমন্বয়কদের সাথে বিভিন্ন বিষয় ডিসকাসের পাশাপাশি, যেহেতু ক্যাম্পাসগুলো বন্ধ ছিল, সরকার কোনোভাবে এই ক্যাম্পাসগুলো খুলছে না, তা আন্দোলনটাকে আবার চাঙ্গা করাটা এটা বেশ আমাদের জন্য চ্যালেঞ্জ এবং একটি বড় ইস্যু ছিল। তা আমরা তখন যে পলিসিটা নিয়েছিলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করেন তারা তো তখন তাদের গ্রামের বাড়িতে ছিলেন, যে জেলায় ছিলেন, মহানগরীগুলোতে তারা অবস্থান করছিলেন। তা আমরা তাদের তালিকাগুলোকে আলাদা করেছিলাম। যেমন ধরুন, যদি আমরা বলি যে সিলেটে বসবাস করেন বা সিলেটের গ্রামের বাড়ি, সেখানে হয়তো অনেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেউ হয়তো জাহাঙ্গীরনগরে পড়ে, কেউ রাজশাহী ইউনিভার্সিটি পড়ে। তো বিভিন্ন ইউনিভার্সিটির এই তালিকাগুলো করে আমরা আমাদের স্থানীয় যারা মহানগর এবং জেলা দায়িত্বশীল ছিল তাদের সাথে একটা সমন্বয় করে দিয়েছিলাম। তো যারা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ছিল তাদের কাজ ছিল বিভিন্ন কলেজ, স্থানীয় কলেজ, মাদ্রাসা, স্কুল, তাদের সাথে সমন্বয় করা। সেখানকার যারা ক্লাস প্রতিনিধি ছিল অথবা যারা লিডিং পজিশন ছিল ছাত্রদের, তাদের সাথে সমন্বয় করা এবং স্থানীয় আমাদের জনশক্তি নেতাকর্মীদের সাথে সমন্বয় করা। 25 জুলাই শত শত লাশের পাহাড় উপেক্ষা করে খুনির কান্না আসে কেবল মেট্রো রেল আর বিটিভি ভবনের ক্ষতিগ্রস্ততায়। এই যেন মানবতার সাথে এক চরম উপহাস। প্রজন্মের মুখে উচ্চারিত হয় নাটক কম করপিও। 27 জুলাই ক্র্যাকডাউন বন্ধের জন্য জাতিসংঘ এর মানবাধিকার কমিশন বিবৃতি দেয়। হাসিনা সরকারের সমালোচনা করেন বিশ্ব নেতৃবৃন্দ। নিজেরা খুন করে আবার নিজেরাই সেই খুন হওয়া মানুষের জন্য শোক প্রকাশ করে। 30 জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে ফ্যাসিস্টরা। এই উপহাসমূলক শোক দিবস প্রত্যাখ্যান করে নেটিজেনরা। যাদের আসলে মেরুদণ্ডটা ছিল, একটু হলেও মেরুদণ্ড ছিল, সবাই প্রোফাইল লাল করছে এবং দেশের যে গণহত্যা চলছে এটা প্রমাণ দিচ্ছে। তাদের শোকের মানে তারা শোক প্রকাশ করতে চাইছিল ওই দিন, আমরা শোকের পরিবর্তে আমরা বলছি আমাদের শোকের রং লাল। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে বিভিন্ন জায়গায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ডিবি কার্যালয়ে আটক 6 সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা হলে তা প্রত্যাখ্যান করেন অন্য সমন্বয়করা। বিবৃতি দেন আব্দুল হান্নান মাসুদ। 2 আগস্ট শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। 3 আগস্ট জাতীয় শহীদ মিনার থেকে আসে এক দফার ঘোষণা, অসহযোগ আন্দোলনের ডাক ও তাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাত্মতা পোষণ। 4 আগস্ট সারা দেশ উত্তাল ছিল এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে। এই আন্দোলনে পুলিশের সঙ্গে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় প্রাণ হারায় শত শত মানুষ। সন্ধ্যা 6টা থেকে দ্বিতীয় দফায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। এমন পরিস্থিতিতে ভিডিও বার্তার মাধ্যমে মার্চ টু ঢাকার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। 5 আগস্ট সকালে থমথমে অস্বস্তিকর নীরবতা বাংলা আকাশে বাতাসে। মানুষের অন্তরে সাহস আর আশঙ্কা মিশ্রিত অদ্ভুত অনুভূতি। সবাই অপেক্ষমান, মানুষ কি নামবে, আসবে ঢাকায়, এই দুঃশাসনের অবসান হবে কি?
কোটি মানুষের মুক্তির এই প্রার্থনার জবাব কি মিলবে আসমান হতে? হঠাৎ কি হলো এ শহরে? লক্ষ লক্ষ ছাত্র জনতা উত্তরা, যাত্রাবাড়ি, টঙ্গী, গাজীপুর সহ রাজধানীর সকল প্রবেশ মুখে কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় অংশ নিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এ যেন এক অভাবনীয় ঘটনা। ধর্ম, বর্ণ, দল, মত আর নারী পুরুষ নির্বিশেষে এই মানুষের ঢল আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্বাধীনতা, যা কেড়ে নিয়েছিল এই ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার। পুলিশ, বিজিবি আর র্যাবের মুক্ত বন্দুকের নলের সামনে এ যেন এক সাহসের গণজোয়ার। ভয়াবহ সংঘর্ষ চলছে উত্তরা, টঙ্গী, গাজীপুর ও মোহাম্মদপুরে। এদিকে পুলিশের নির্বিচার গুলিতে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলে, তাতে যাত্রাবাড়ি হয়ে ওঠে গণ অভ্যুত্থানের স্ট্যালিনগ্রাদ। রাজশাহীতে শহীদ হন ইসলামী ছাত্র শিবিরের নেতা আলী রেহান। আমাদের যে শহীদ আলী রায়হান, আমাদের বড় করছে আসলে অনেক সিনিয়র ছিল, তার তার সঙ্গে ছিল হাফেজ খায়রুল ইসলাম, তার নেতৃত্বে দুইটা গ্রুপ আমরা সামনে অগ্রসর। এরপরে যখন আলুপট্টি আমরা পৌঁছাই, সেই মুহূর্তে সামনে পুলিশের বিশাল একটা গ্রুপ চলে আসে। পুলিশ আসা মাত্র তারা বেপরোয়া ফায়ার, বেপরোয়া রাবার বুলেট, এয়ার সেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড। যখন পুলিশরা এসে আমাদের হামলা শুরু করে, আমরা সেই মুহূর্তে টিকতে পারিনি। এয়ার সেলের কারণে আস্তে আস্তে আমরা পিছনে সরা শুরু করি এবং আমাদের অনেকজন ভাই সেই মুহূর্তে গুলিবিদ্ধ হয়। আমার পেছনে আলী রায়হান ভাই, তিনি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান, তাকে কোলে করে নিয়ে যায়। আমাদের আরো 30 থেকে 40 জন ভাই সেদিন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে দুপুরে মানুষ জানতে পারে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে ভারতে। ছাত্র জনতার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট রেজিমের পতন হল। অতঃপর জাতি আবার নতুন করে পেল স্বাধীনতার স্বাদ। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন স্বাধীনতা, কেমন আছে সেই সব শহীদের পরিবার?